আসসালামু আলাইকুম। দেশের সরকারি প্রশাসনে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। নবম জাতীয় বেতন স্কেল ২০২৫-এর চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা হয়েছে। প্রায় ১৫ লক্ষ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জীবনে আসছে যুগান্তকারী পরিবর্তন। বেতন কাঠামো থেকে শুরু করে বিভিন্ন ভাতায় উল্লেখযোগ্য বৃদ্ধি, নতুন সুবিধা সংযোজন এবং পেনশনভোগীদের জন্য বিশেষ ব্যবস্থা। আজকের এই বিশেষ প্রতিবেদনে থাকছে সব বিস্তারিত তথ্য। গতকাল বুধবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় এক ঐতিহাসিক অনুষ্ঠান। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দেন নবম জাতীয় বেতন স্কেলের বহুল প্রতীক্ষিত প্রতিবেদন। কয়েক মাস ব্যাপী নিবিড় গবেষণা, তথ্য সংগ্রহ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় এবং আর্থসামাজিক বাস্তবতা বিশ্লেষণ করে প্রণীত এই প্রতিবেদনে উঠে এসেছে সময়োপযোগী ও বাস্তবসম্মত সুপারিশমালা। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় রেখে প্রণীত এই কাঠামো সরকারি প্রশাসনে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শিক্ষা সহায়ক ভাতায় এবার আসছে অভূতপূর্ব পরিবর্তন। বর্তমান ব্যবস্থায় সরকারি কর্মচারীরা প্রথম সন্তানের জন্য ৫০০ টাকা এবং দ্বিতীয় সন্তানের জন্য অতিরিক্ত ৫০০ টাকা অর্থাৎ সর্বমোট ২ সন্তানের জন্য মাত্র ১,০০০ টাকা শিক্ষা ভাতা পান। কিন্তু শিক্ষা খাতে ক্রমবর্ধমান ব্যয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন বৃদ্ধি, শিক্ষা উপকরণের মূল্য বৃদ্ধি এবং কোচিং সংস্কৃতির বাস্তবতা মাথায় রেখে কমিশন একটি সাহসী ও দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছে। নবম বেতন স্কেলে শুধুমাত্র একটি সন্তানের জন্যই শিক্ষা সহায়ক ভাতা নির্ধারণ করা হয়েছে ২,০০০ টাকা। এর মানে হলো যেসব কর্মচারীর একটি সন্তান রয়েছে তারা ৪ গুণ বেশি ভাতা পাবেন, আর ২ সন্তানের ক্ষেত্রে বৃদ্ধির পরিমাণ হবে অন্তত ৩ গুণ। কমিশনের প্রতিবেদনে ২ বা ৩ সন্তানের জন্য সুনির্দিষ্ট হারের উল্লেখ থাকলেও তা এখনও সরকারিভাবে প্রকাশ করা হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, একাধিক সন্তানের ক্ষেত্রে ভাতার পরিমাণ আনুপাতিক হারে আরও বেশি হবে, যা কর্মচারীদের সন্তানদের শিক্ষা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মক্ষেত্রে দৈনন্দিন খাবার খরচ বিবেচনায় টিফিন ভাতায় এসেছে যুগান্তকারী সংস্কার। বর্তমানে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা মাসিক মাত্র ২০০ টাকা টিফিন ভাতা পান। মাসে গড়ে ২২ কর্মদিবস হিসাব করলে দৈনিক টিফিন ভাতা দাঁড়ায় মাত্র ৯ টাকা। বর্তমান বাজারে যা দিয়ে একটি চা বা বিস্কুটও কেনা সম্ভব নয়। মূল্যস্ফীতির এই বাস্তবতা উপলব্ধি করে কমিশন টিফিন ভাতা ৮০০ টাকা বৃদ্ধি করে ১,০০০ টাকা নির্ধারণের সুপারিশ করেছে। ৫ গুণ বৃদ্ধির এই সিদ্ধান্ত কর্মচারীদের দৈনিক পুষ্টি চাহিদা পূরণে সহায়ক হবে এবং কর্মক্ষেত্রে তাদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন পুষ্টিবিদ ও প্রশাসন বিশেষজ্ঞরা। বাংলা নববর্ষ উদযাপনের জন্য প্রদে বৈশাখী ভাতার ক্ষেত্রেও রয়েছে উল্লেখযোগ্য পরিবর্তন। কমিশন মূল বেতনের ৫০% হারে বৈশাখী ভাতা প্রদানের সুপারিশ করেছে। এর ফলে প্রথম গ্রেডের একজন কর্মকর্তা পাবেন ৮০,০০০ টাকা এবং ২০ গ্রেডের একজন কর্মচারী পাবেন ১০,০০০ টাকা বৈশাখী ভাতা। এই সাংস্কৃতিক ভাতা বাংলা ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি কর্মচারীদের উৎসব উদযাপনে আর্থিক সহায়তা প্রদান করবে। যাতায়াত ভাতার আওতা সম্প্রসারণ করা হয়েছে। এতদিন শুধুমাত্র ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা যাতায়াত ভাতার সুবিধা পেতেন। নতুন প্রস্তাবনায় ১০ম গ্রেড থেকেই এই সুবিধা প্রদানের সুপারিশ করা হয়েছে। এর ফলে উপসচিব পর্যায়ের কয়েক হাজার কর্মকর্তা যাতায়াত ভাতার আওতায় আসবেন। ক্রমবর্ধমান পরিবহন খরচের বাস্তবতায় এই সিদ্ধান্ত কর্মকর্তাদের মাসিক ব্যয় মেটাতে উল্লেখযোগ্য সহায়তা করবে। বিশেষ করে যারা রাজধানীর বাইরে থেকে ঢাকায় কর্মরত আছেন তাদের জন্য এই সুবিধা বিশেষভাবে কার্যকর হবে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য এসেছে বিশেষ সুসংবাদ। পেনশন বৃদ্ধির ক্ষেত্রে কমিশন একটি ন্যায়সঙ্গত ও মানবিক স্তরভিত্তিক পদ্ধতির প্রস্তাব করেছে। যেসব পেনশনভোগী মাসে ২০,০০০ টাকার কম পেনশন পান তাদের জন্য প্রস্তাবিত হয়েছে প্রায় ১০০% বৃদ্ধি। অর্থাৎ যিনি ১০,০০০ টাকা পেনশন পান তিনি পাবেন ২০,০০০ টাকা। যারা ২০ থেকে ৪০,০০০ টাকা পেনশন পান তাদের ক্ষেত্রে ৭৫% বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। আর যেসব পেনশনভোগী মাসিক ৪০,০০০ টাকার বেশি পেনশন পান তাদের ক্ষেত্রে বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৫৫%। এই প্রগতিশীল স্তরবিন্যাসের মূল উদ্দেশ্য হল নিম্ন আয়ের পেনশনভোগীদের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা, যাতে তারা মর্যাদা ও সম্মানের সাথে বার্ধক্য জীবন অতিবাহিত করতে পারেন। এই সিদ্ধান্ত সামাজিক সুরক্ষা জোরদারকরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে চিকিৎসা ভাতার ক্ষেত্রে প্রবর্তন করা হয়েছে বিজ্ঞানভিত্তিক, বয়সভিত্তিক নতুন কাঠামো।
চিকিৎসা বিজ্ঞান এবং স্বাস্থ্য পরিসংখ্যান বলে বয়স বৃদ্ধির সাথে সাথে দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি, হাসপাতালে ভর্তির প্রয়োজনীয়তা এবং ওষুধ ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। এই মেডিকেল বাস্তবতা মাথায় রেখে কমিশন একটি যুগোপযোগী ও বৈজ্ঞানিক প্রস্তাব করেছে। ৭৫ বছর বা তার বেশি বয়সী পেনশনভোগীরা মাসিক ১০,০০০ টাকা চিকিৎসা ভাতা পাবেন, যা তাদের নিয়মিত চেক-আপ, ওষুধ এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণে সহায়তা করবে। ৫৫ থেকে ৭৪ বছর বয়সী পেনশনভোগীদের জন্য নির্ধারিত হয়েছে ৮,০০০ টাকা। এই বয়সে সাধারণত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসা চলতে থাকে। ৫৫ বছরের কম বয়সী কর্মরত কর্মচারীদের ক্ষেত্রে ৫,০০০ টাকা এবং ৪০ বছর বা তার কম বয়সীদের জন্য ৪,০০০ টাকা চিকিৎসা ভাতা প্রস্তাব করা হয়েছে। এই ব্যবস্থা সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের স্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রের দায়বদ্ধতার প্রতিফলন এবং একটি সুস্থ কর্মী বাহিনী গড়ে তুলতে সহায়ক হবে। সামাজিক দায়বদ্ধতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন দর্শনের উজ্জ্বল প্রকাশ ঘটেছে প্রতিবন্ধী সন্তানের ভাতা প্রবর্তনের মাধ্যমে। অষ্টম বেতন স্কেলে এ ধরনের কোনো বিধান ছিল না। নবম বেতন স্কেলে ইতিহাসে প্রথমবারের মতো যেসব সরকারি কর্মকর্তা কর্মচারীর শারীরিক বা মানসিক প্রতিবন্ধী সন্তান রয়েছে, তারা মাসিক ২,০০০ টাকা বিশেষ ভাতা পাবেন। প্রতিবন্ধী শিশুদের বিশেষায়িত চিকিৎসা, ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি এবং বিশেষ শিক্ষা ব্যয় সাধারণ শিশুদের তুলনায় কয়েক গুণ বেশি হয়। এই আর্থিক চাপ বিবেচনা করে এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সনদের আলোকে এই মানবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি সরকারের টেকসই উন্নয়ন, লোকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং কাউকে পেছনে না ফেলার অঙ্গীকারের বাস্তব প্রতিফলন। বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে এসেছে নতুন দর্শন ও সংস্কার। কমিশনের প্রস্তাবনায় বলা হয়েছে, উচ্চ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন বেশি থাকায় তাদের বাড়ি ভাড়া ভাতার শতাংশ তুলনামূলক কম রাখা হবে। অন্যদিকে নিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন কম হয় বাড়ি ভাড়া মেটানো তাদের জন্য অধিকতর কঠিন। এই বাস্তবতা বিবেচনা করে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতার শতাংশ উল্লেখযোগ্য হারে বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এই প্রগতিশীল পদ্ধতি নিশ্চিত করবে যে প্রতিটি কর্মচারী তার সামর্থ্য অনুযায়ী মর্যাদাপূর্ণ আবাসন ব্যবস্থা করতে পারেন। তবে গ্রেড ভিত্তিক সুনির্দিষ্ট শতাংশের হার সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সরকারিভাবে প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকার পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ বিবরণী ও হিসাব টেবিল প্রকাশ করবে। মূল বেতন কাঠামোর দিকে দৃষ্টি দিলে দেখা যায় সুচিন্তিত ও ন্যায়সঙ্গত বিন্যাস। প্রথম গ্রেডের সচিব পর্যায়ের কর্মকর্তাদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৬০,০০০ টাকা, যা অষ্টম বেতন স্কেলের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। ধাপে ধাপে বিভিন্ন গ্রেড অতিক্রম করে সর্বনিম্ন ২০ গ্রেড অর্থাৎ চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মূল বেতন ধরা হয়েছে ২০,০০০ টাকা। এটিও পূর্ববর্তী স্কেলের তুলনায় যথেষ্ট বৃদ্ধি। বার্ষিক ইনক্রিমেন্টের হার পূর্বের মতো ৫% বহাল রাখা হয়েছে, অর্থাৎ প্রতিটি আর্থিক বছরে একজন কর্মচারীর মূল বেতনের ৫% হারে বেতন বৃদ্ধি পাবে। উদাহরণস্বরূপ, যার মূল বেতন ২০,০০০ টাকা, তিনি প্রথম ইনক্রিমেন্টে পাবেন ১,০০০ টাকা বৃদ্ধি, অর্থাৎ নতুন মূল বেতন হবে ২১,০০০ টাকা। এই সহজ গাণিতিক হিসাব অনুসরণ করে যে কেউ তার ভবিষ্যৎ বেতন নির্ণয় করতে পারবেন। প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী ধাপ হিসেবে এখন শুরু হবে বাস্তবায়নের জটিল ও বহুমাত্রিক প্রক্রিয়া। সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, প্রতিবেদনটি ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় আগামী শুক্রবার ও শনিবার সরকারি সাপ্তাহিক ছুটি থাকবে। রবিবার থেকে অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই বেতন কাঠামো পর্যালোচনা শুরু করবে। অর্থমন্ত্রী এবং অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন পর্যালোচনা কমিটি গঠন করা হবে। এই কমিটি প্রতিটি সুপারিশ গভীরভাবে যাচাই বাছাই করবেন, আর্থিক সক্ষমতা বিশ্লেষণ করবেন এবং বাস্তবায়ন কৌশল নির্ধারণ করবেন। অর্থ মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব হবে এই বেতন বৃদ্ধির জন্য রাষ্ট্রীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা। প্রাথমিক হিসাব অনুযায়ী নবম বেতন স্কেল বাস্তবায়নে সরকারের বার্ষিক বাড়তি ব্যয় হতে পারে প্রায় ১৫ থেকে ২০,০০০ করোড় টাকা। এই বিশাল অর্থের সংস্থান করা একটি চ্যালেঞ্জ হলেও সরকার ইতোমধ্যে এ বিষয়ে প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে। রাজস্ব আদায় বৃদ্ধি, ব্যয় যৌক্তিকীকরণ এবং অগ্রাধিকার নির্ধারণের মাধ্যমে এই অর্থ সংস্থান করা হবে। পাশাপাশি সরকারি গেজেট প্রকাশ, প্রশাসনিক আদেশ জারি, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে নির্দেশনা প্রেরণ এবং কম্পিউটার সিস্টেমে নতুন বেতন কাঠামো ইনপুট করা সহ যাবতীয় প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কিছু সময় লাগবে। সূত্র নিশ্চিত করেছে, সরকার এই বেতন স্কেল যথাসম্ভব দ্রুততম সময়ে কার্যকর করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
অর্থ উপদেষ্টা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ শুরু করবেন। মন্ত্রিসভার অনুমোদন, সংসদীয় কমিটির পর্যালোচনা এবং চূড়ান্ত গেজেট প্রকাশের মতো আনুষ্ঠানিক পদক্ষেপগুলো সম্পন্ন হতে সময় লাগবে। তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়ে চূড়ান্ত বাস্তবায়ন পর্যন্ত পৌঁছতে সর্বোচ্চ 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। বিশেষজ্ঞরা আশাবাদ ব্যক্ত করেছেন যে চলতি অর্থবছরের মধ্যেই এই বেতন স্কেল কার্যকর হতে পারে এবং কর্মচারীরা তাদের বকেয়া সুবিধাসহ নতুন বেতন পেতে শুরু করবেন। দীর্ঘ 7 বছর পর নতুন বেতন স্কেল ঘোষণার জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছিলেন সারা দেশের প্রায় 15 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী।